আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি বিকেল ৫টার নিউজ আওয়ারে। বিশ্বকাপ এখন জমে উঠেছে কোয়ার্টার ফাইনালে, আর ৩ ধাপ পরেই আসলে সোনার ট্রফিটা কে পাবে সেটাই আমরা দেখতে পাবো। বিশ্বের সঙ্গে তাল মিলিয়েও কিন্তু বাংলাদেশের যে ফুটবল উন্মাদনা আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু তুঙ্গে রয়েছে। আলোচনা সমালোচনা তো চলছেই, সেই আলোচনা সমালোচনা নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে এটিএন নিউজের চিফ রিপোর্টার রেজন ফয়েজ উপস্থিত আছেন। ফুটবলের নানা দিক নিয়ে আমরা তার সঙ্গে কথা বলবো। আমি স্বাগত জানাচ্ছি আমাদের আয়োজনে। ধন্যবাদ। এবং প্রথমে জানিয়ে দিই, আমি কিন্তু ফুটবল বিশেষজ্ঞ নয়, একদম দর্শকের চোখে আসলে যতটুকু মনে হচ্ছে ততটুকুই বলবো। আচ্ছা, একদম শুরুতে আপনাকে যদি বলি যে গতকালকে আমরা দেখলাম স্পেন বনাম বেলজিয়ামের যে ম্যাচটি, এবং সেখানে ম্যাচটি সদ্যই শেষ হয়েছে। স্পেন ২-১ গোলে বেলজিয়ামকে হারিয়ে সেমিফাইনালে নিশ্চিত করেছে। আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, ম্যাচে ৮৮ মিনিটে মিকেল মেরিনোর এই যে জয়সূচক গোল এবং স্পেনের ২-১ গোলের যে ঐতিহাসিক জয়, সেটা আপনি কিভাবে মূল্যায়ন করবেন? কাল খেলা খুবই চমৎকার হয়েছে। আমি প্রত্যাশা করাই যাচ্ছিল স্পেন বেলজিয়ামের খেলা, দুটো ইউরোপিয়ান দল, এবং স্পেন এই মুহূর্তে বলা হচ্ছে যে কয়েকটি দল বিশ্বকাপ নিতে পারে বা বিশ্বকাপের দাবিদার, তাদের মধ্যে স্পেন একটা, স্পেন, ফ্রান্স এবং আর্জেন্টিনা যেহেতু আমি আর্জেন্টিনা সাপোর্টার, আমি আর্জেন্টিনা বলছি। তো মোটামুটি স্পেন এবং ফ্রান্সকে বলা হচ্ছে। তো স্পেনের সাথে বেলজিয়ামের খেলাটা, বেলজিয়াম ভালো খেলছিল, তবে স্পেনের যেহেতু অ্যাটাকিং ফুটবল খেলে এবং বেলজিয়াম মূলত তো কালকের ম্যাচটাতে স্পেন অ্যাটাক করেছে, বেলজিয়াম আসলে ডিফেন্স করার চেষ্টা করেছে। আমরা যেটা বলছেন যে ৮৮ মিনিটে গিয়ে গোলটা আসলে তার হজম করেছে, ২-১ হয়ে গেছে, তার এক পর্যন্ত একে ছিল, মনে হচ্ছিল যে গোল আরও দিতে পারবে, কিন্তু বেলজিয়ামের ডিফেন্স যেভাবে কাজ করেছে, আসলে তারা খুব ভালো কালকে পারফরমেন্স করেছে, এই জন্য আসলে কিন্তু একের বেশি গোল দিতে পারেনি স্পেন। এবং যে লাস্ট গোলটা খেয়ে গেল, সেটাও আমি বলবো যে ডিফেন্সের একটা মনোযোগের কি বলে ঘাটতি ছিল। সেই সঙ্গে বেলজিয়ামের গোলকিপার যে কোর্তোয়া, মূল যে গোলকিপার, তিনি উঠে যাওয়ার পরে নতুন যে গোলকিপার আসলেন, তার কিন্তু একটা বড় ধরনের ভুল হয়েছে। আমরা যারা খেলা দেখেছি, পরে যা আমরা বিশ্লেষণ শুনেছি, তিনি আসলে যখন বলটা আসে দোনো মনে ছিলেন বলটা ধরবেন নাকি আসলে ঠেকাবেন। এটা যদি কোর্তোয়া থাকতো আমার মনে হয় না গোলটা হজম হতো, এবং এটি কিন্তু শেষ পর্যন্ত হয়তো আরও ১২০ মিনিটে যেত, বা পরে এমন হয়তো পেনাল্টি শুট আউটে যেতে পারতো। আমার কেন যেন মনে হচ্ছে যে বেলজিয়ামের এই প্ল্যান ছিল যে তারা ম্যাচটাকে আরও বেশি নিয়ে যাবে, শেষ পর্যন্ত পেনাল্টি শুট আউটে নিয়ে যাবে। কিন্তু স্পেনের মতো একটা দলকে আপনি যখন ডি বক্সে ১ সেকেন্ডের জন্য একটা ভুল করবেন, ১ সেকেন্ডের জন্য আপনার মনোযোগ নষ্ট হয়ে যাবে, তার শাস্তি পেতে হবে। সেই শাস্তিটা আসলে স্পেন দিয়েছে। আচ্ছা, আমরা স্পেনের কথা যদি বলি, যে স্পেনের তরুণ বিস্ময় লামিনে ইয়ামাল সেখানে কিন্তু দুর্দান্ত খেলে প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছেন, এবং বেলজিয়াম ডিফেন্সকে একাই ব্যস্ত রাখার পেছনে তার একটা ভূমিকা ছিল, সেটা কতটুকু গুরুত্বপূর্ণ ছিল আসলে? ইয়ামাল তো অবশ্যই এই মুহূর্তে বিশ্বের অন্যতম বেস্ট প্লেয়ার, এবং এই একটা অল্প বয়স, ১৮-১৯ বছর বয়স, এই বয়সে একটা ছেলে যা খেলছে, শুধু এখন না, লা লিগায়, স্পেনের লা লিগা যেটা খেলছে সেটা কিন্তু অসাধারণ খেলা খেলছে। তো আসলে তার কাছ থেকে এই এমন প্রত্যাশা করাই যেত এই পারফরমেন্স। তবে আমার কাছে কেন জানি মনে হয়েছে কালকে ইয়ামালকে অনেকটা বোতলবন্দি করতে সক্ষম হয়েছে বেলজিয়াম। তবে ইয়ামালের কাছ থেকে আসলে স্পেন যেটা প্রত্যাশা করে, সেই খেলাটা অনেকটা আটকে ফেলেছিল বেলজিয়াম। এবং বেলজিয়ামের যেহেতু কোনো সিকিউর স্ট্রাইকার নেই, কারা গোল দিবে সেটাই আসলে ঠিক না, ওরা সবাই ফলস নাইনে খেলে। ইয়ামালের গোল দেওয়ার একটা কি বলে মূল দায়িত্ব থাকে, সেই দায়িত্বটা সে ঠিক মতো পালন করতে মানে খুব একটা সক্ষম হয়নি। এটা কারণ হচ্ছে প্রথম ধাপে খুবই চমৎকার খেলেছে, দ্বিতীয় অর্ধে গিয়ে তাকে একদম বোতলবন্দি করে ফেলেছিল বেলজিয়ামের ডিফেন্ডাররা। সেই কারণে কিন্তু এই ম্যাচটা একটা লো স্কোরিং হয়েছে, ২-১ হয়েছে, এবং ইয়ামাল গোল দিতে পারেনি। এইটা একটি বড় কারণ। তবে অবশ্যই সে তো বেস্ট প্লেয়ার, এবং আমার মনে হয় যত সময় যাবে, এবং আমি যেটা বলছিলাম স্বীকৃত কোনো স্ট্রাইকার নেই দেখে কিন্তু যে যারা টপ স্কোরার এখন পর্যন্ত ফুটবল, যারা গোল্ডেন বুটের দৌড়ে আছে, তারা কেউ কিন্তু স্পেনের কেউ নাই, তারা দলের জন্য করে। এবং ইয়ামাল আরও সামনে যত আগাবে, ইয়ামালের খেলার ধরনটা এবং তার ভূমিকাটা অনেকটা মেসির মতো, সে আসলে খেলা গড়বে এবং গোল দেওয়া হবে, অ্যাসিস্ট করবে। তো আমার মনে হয় মূল খেলাটা এখনো বাকি আছে। বেলজিয়ামের সাথে এক ধরনের দেখা গেছে, আমার মনে হয় ইয়ামালের মূল খেলাটা দেখা যাবে সামনে ফ্রান্সের সাথে, সেমিফাইনাল যখন ফ্রান্স স্পেন খেলা হবে, এবং মোটামুটি ওটা একটা ফাইনালের মতোই হবে, ফাইনাল ম্যাচ, ফাইনাল আগে ফাইনাল, সেটা দেখার জন্য আসলে আমাদেরকে অপেক্ষাই করতে হবে। এবং আরেকটা একটু ছোট্ট একটা জিনিস বলি, যে বেলজিয়ামের এই হারার ফলে বেলজিয়ামের সোনালী প্রজন্মের ৩ জন কিন্তু মানে তার শেষ বিশ্বকাপ হয়ে গেল। আমরা করতে বলি তার গোলকিপার ব্রুনো, তার মিডফিল্ডার, তার একটা ইয়ে গেল, এবং লুকাকু
এই তিনজন কিন্তু বেলজিয়ামের সোনালী প্রজন্মের শেষ তারা ছিলেন, শেষ 3 প্রতিনিধি ছিলেন, তাদেরও মনে শেষ বিশ্বকাপ হয়ে গেল, আমরা বিদায় দিলাম। বেলজিয়াম প্রথমার্ধে চার্লস ডি ক্যাটেলারের গোলে সমতা ফেরালো, দ্বিতীয়ার্ধে কিন্তু রোমেলু লুকাকু এবং এক্সেল উইটসেলকে বদলি হিসেবে যে নামানোর সিদ্ধান্তটা, সেটা কি টেম্পো নষ্ট করেছিল, নাকি স্পেনের রদ্রি মেইনোদের মিডফিল্ড আধিপত্যের কাছে আসলে তারা পরাস্ত হয়েছে, কোনটা? আসলে আমার মনে হয় স্পেনের যে স্পিড, স্পেনের যে পরিকল্পনা, সেই পরিকল্পনা তারা মার খেয়েছে, এবং তাদেরকে একদম যে বেলজিয়াম গোল দিয়ে এগিয়ে যাবে এমন পরিকল্পনা আমার মনে হয় না। তারা আসলে আমার কাছে কেন মনে হয়েছে দুজনে ভালো খেলেছে, এবং বেলজিয়ামের স্পেনের একটা পরিকল্পনা ছিল যে তারা মোটামুটি 90 মিনিটের মধ্যে খেলা শেষ করে দিতে চায়, তারা আরও এক্সট্রা টাইমে যেতে চায় না, তাদের প্ল্যান ছিল, এবং সেটা তারা শেষ মুহূর্তে যার এবং লেগেছিল, স্পেন লেগেই ছিল এবং শেষ পর্যন্ত সেটা বের করে নিয়েছে। এবং বেলজিয়ামের প্ল্যান ছিল আসলে তারা ম্যাচটাকে পেনাল্টি শুট আউট পর্যন্ত নিয়ে যাবে এবং সেখানে তারা যেতে পারে, তাদের বেস্ট প্লে করতে পৃথিবীর শ্রেষ্ঠতম গোলকিপার একজন ছিল, সেই পরিকল্পনা ছিল, যেটা শেষ পর্যন্ত হয়নি। আর স্পেনের একটা যেটা মনিরনের কথা বলছেন, সে কিন্তু সুপার সাব, এর আগের ম্যাচেও কিন্তু শেষ মুহূর্তে নেমে তিনি গোল করে স্পেনকে জিতে নিয়েছেন, এই ম্যাচেও তিনি কিন্তু শেষ মুহূর্তে নেমে গোল করে জিতে নিয়েছেন। এইটাও কিন্তু একটা পরিকল্পনা অংশ, অনেকে বলছেন এটাকে ফ্লুক না, এটা একটা কিন্তু প্ল্যান, যে শেষ মুহূর্তে সে যদি গোল দিতে পারে, এবং সেটা কিন্তু সে তার দলেও এবং লিগে যখন খেলে সেটাও কিন্তু করে দেখাচ্ছে রেগুলার। কাজে এটা কিন্তু একটা বড় জিনিস যে সুপার সাব তাদের আছে, যখন কেউ পারবে না সে নামবে, একটা গোল দিয়ে দিবে। কোয়ার্টার ফাইনালের কথা আমরা বলছি, এবং আজকে মুখোমুখি হতে যাচ্ছে ইংল্যান্ড এবং নরওয়ে, এবং আগামীকাল সকালে আর্জেন্টিনা এবং সুইজারল্যান্ড মুখোমুখি হতে যাচ্ছে। নরওয়ে এবং ইংল্যান্ডের কথা যদি ধরি, আজকে যে মিয়ামি স্টেডিয়ামে এই ঐতিহাসিক কোয়ার্টার ফাইনালটি অনুষ্ঠিত হতে যাচ্ছে, এবং নরওয়ে এই প্রথম বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠে ইতিহাস করেছে এবং শেষ 16তে ব্রাজিলকে 2-1 গোলে হারিয়ে এসেছে। এই রূপকথা কি তারা ইংল্যান্ডের বিরুদ্ধেও ধারাবাহিকতা অব্যাহত থাকবে কিনা? যদি শক্তি সামর্থ্যের দিকে দেখা যায় ইংল্যান্ড জিতবে, কিন্তু কারণ ইংল্যান্ড কিন্তু একদম রেকর্ড 11 বার, মানে ব্রাজিলের পরে 11 বার তারা, যদি ভুল না করি, তারা কোয়ার্টার ফাইনাল খেলছে, একটা লম্বা ইতিহাস আছে ফুটবলের এবং বিশ্বকাপে ভালো করা। কিন্তু এবার নরওয়ে যেটা খেলছে, নরওয়ে কিন্তু মানে এমন না যে ফ্লুক ব্রাজিলকে হারিয়ে দিল, কোনোভাবে হারিয়ে দিয়ে চলে এসে, তা কিন্তু না, তারা কিন্তু খুবই ভালো খেলছে, খুবই ভালো খেলছে। এখন যদি নরওয়ের মূল শক্তি হচ্ছে হালান্ড, এবং যদি কোনোভাবে হালান্ড, সবাই আমরা মনে করি যে হালান্ড আসলে পুরো ম্যাচে হাঁটে, খেলা দেখতে ভালো লাগে না, কিন্তু যে দুটা জিনিস, তা বলটা কাছে আসলো, সেই 2টা গোল দিয়ে দিল। তো তাকে কিভাবে আসলে আমাদের ইংল্যান্ডের ডিফেন্স পাহারা দেয়, সেটা অনেকখানি নির্ভর করছে। ইংল্যান্ডের হ্যারিকেন আছে, তো হ্যারিকেন যদি আসলে ক্লিক করে, ইংল্যান্ডও অনেক গোল করবে। হ্যারিকেনের সেই আসলে তাদের মিডফিল্ড ভালো, তাদের ডিফেন্স ভালো, তাদের হ্যারিকেন আছে, তারা অনেক গোল করার কথা, সেই সঙ্গে নরওয়ে কিন্তু ছেড়ে দিবে না। এবং একটা পরিসংখ্যান বলি যে লাস্ট 8টা ম্যাচে ইংল্যান্ড কিন্তু 6-2 এগিয়ে আছে, 6টা ইংল্যান্ড জিতেছে, 2টা নরওয়ে জিতেছে, এবং লাস্ট 4 ম্যাচে 4টাতেই ইংল্যান্ড জিতেছে। তো ইংল্যান্ডে একটা বড় আবার একটা পরিসংখ্যান হচ্ছে যে যারা লাস্ট 6টা ম্যাচে তারা, মানে এর আগে যে বিভিন্ন টুর্নামেন্ট মিলে 6টা ম্যাচে তারা হেরেছে ইউরোপিয়ান দলের কাছে। ইউরোপিয়ান দল কিন্তু নরওয়ে, এবং নরওয়ে হাল্যান্ড আছে, নরওয়ে খুব ভালো খেলছে, সবকিছু মিলে আসলে পরিসংখ্যান যদি বলি, পরিসংখ্যানে ইংল্যান্ড জিতবে, নরওয়ে হারবে। কিন্তু নরওয়ের কিন্তু বলছে, নরওয়ের কোচ কিন্তু বলেছে যে পরিসংখ্যান দিয়ে আসলে বিচার করা যাবে না, যার সাহস আছে, মাঠে কারেজ আছে, সেই ম্যাচটা বের করে নিয়ে যাবে। আসলে আজকের ম্যাচে কিন্তু মূল যে আকর্ষণ এই দুইজন ফুটবলার স্ট্রাইকার এবং আর্লিং হ্যালান্ড এবং হ্যারি কেইনের দিকে আসলে সবাই তাকিয়ে আছেন। এই যে গোল্ডেন বুটের রেসে আজকে কে এগিয়ে থাকবেন বলে আপনার মনে হয়? আমার মনে হয় হ্যালান্ড যদি ম্যাচটা জেতে আর কি, আমার মনে হয় হ্যালান্ড এগিয়ে যাবে। কারণ তারা যেটা বলছিলাম যে এই যদি দুটা ভুল করে ইংল্যান্ড, পুরো 90 মিনিটের ম্যাচ যদি 90 মিনিট ধরে দুটা যদি ভুল করে, দুটাতে হল্যান্ড গোল করে দেবে। হ্যারি কেইন প্রচণ্ড খুবই ফর্মে আছে, এই বিশ্বকাপে অবশ্যই সে যে বুন্দেসলিগায় খেলে এসছে জার্মানিতে, সেখানে কিন্তু সে একদম সুপার ফর্মে আছে। তার এই বুন্দেসলিগায় কিন্তু তার দল যে চ্যাম্পিয়ন হয়েছে, সে চ্যাম্পিয়ন হওয়ার মূল একটা বড় দাবিদার সে, তার কারণে সে 18টা অনেকগুলো গোল করেছে। কাজেই আমার কাছে মনে হচ্ছে যে ভুল করবে 90 মিনিটে, যে ভুল করবে সেই হারবে, এবং যে ভুল করবে সেই দল অন্য দলের স্ট্রাইকার সেটা কাজে লেগে এগিয়ে যাবে। ইংল্যান্ড রাউন্ড অফ 16 মেক্সিকোর বিপক্ষে 3-2 গোলে জিতলেও জ্যারেড কোয়ান সহ লাল কার্ড পাওয়ায় আজ খেলতে পারছেন, এবং প্লাস ডানব্যাক রেইস জেমসও ইনজুরিতে আছেন। ইংল্যান্ডের এই দুর্বল ডিফেন্সের সুযোগ নরওয়ের অধিনায়ক মার্টিন ওডেগার্ড ও উইঙ্গার অ্যান্টনিও নুসা
কতটা নিতে পারবেন বলে আপনার মনে হয়? অবশ্যই এইটা যে তাদের সেন্ট্রাল যে ডিফেন্সের যে কোন বললেন তিনি ইনজয়তে আছে, লাল কার্ড পেয়েছেন এবং দুজনে ইনজয়তে আছেন এবং এই লাল কার্ডের কারণে আজকে কিন্তু ইংল্যান্ডের যে কোচ টুখল তার কিন্তু একটা বড় চিন্তার বিষয় যে তিনি এসে কীভাবে সামলাবেন। এখানে যদি হাল্যান্ডের জন্য একটা সুযোগ এসছে, যদি তাকে ঠিকভাবে ডিফেন্স এই একটা ব্যাপার না সামলাতে পারে তাহলে কিন্তু ইংল্যান্ড গোল খেয়ে যাবে এবং হল্যান্ড কিন্তু এই সুযোগটা অপেক্ষা থাকবে। এবং আমি এর আগেও ম্যাচে দেখেছি সারা ম্যাচ হেঁটে যাচ্ছে, হেঁটে বেড়াচ্ছে, টক করে দুটো বল আসলো, দুটো গোল দিয়ে। তার স্পেশালিটি এরকম, সে আসলে তার সুন্দর খেলা না, তার গতি এবং ঠিক সময় ঠিক বলটা নিয়ে ঠিক সময় গোলটা দেওয়া, এটাই তার আসলে খুবই এবং প্রচন্ড ফর্মে আছে সে। কাজে এই যে ডিফেন্সের একজন প্লেয়ার লাল কার্ড এবং আহত আছে, মানে আছে নামবেন না তিনজন, সবকিছু মিলে ডিফেন্স একটা বড় পরীক্ষা আজকে নেবে হাল্যান্ড, নরওয়ে নেবে। ইংল্যান্ডের ডেকলান রাইস, জুড বেলিংহাম এবং মার্ক গুয়েহি এই তিনজনই কিন্তু ইয়েলো কার্ডের ঝুঁকিতে আছেন এখন পর্যন্ত এবং যা পরবর্তী ম্যাচের জন্য একটা বড় ধাক্কা হতে পারে সেটা বলাই যায়। টমাস টুখেলকে আজ রক্ষণাত্মক খেলবেন নাকি স্বভাবসুলভ আক্রমণাত্মক খেলবেন? আসলে আমার মনে হয় না ইংল্যান্ডের রক্ষণাত্মক খেলার কোনো সুযোগ আছে। সুযোগ এই জন্য বলুন, তারা আসলে রক্ষণাত্মক খেলে না, তারা অ্যাটাকিং খেলা খেলে এবং নরওয়ের সাথে রক্ষণাত্মক খেলা খেললে আসলে এগিয়ে যেতে পারবেও না। মানে যেটা অভ্যস্ত না সেটা যদি করে তাহলে অবশ্যই বলতে হবে যে নরওয়ে প্রথমেই তারা কিন্তু আপার হ্যান্ডে চলে যাবে। আমার মনে হয় না, যেহেতু ডিফেন্সের প্লেয়ারগুলো এবং মিডফিল্ডে আমার মনে হয় যদি এই হলুদ কার্ডের যেহেতু আশঙ্কা আছে, হলুদ কার্ড পায়নি, তাদের এই রিস্কটা নিবে এবং একসময় হয়তো তাদের সাবস্টিটিউট দিবে। সবকিছু মিলে আমার মনে হয় না আজকে রক্ষণাত্মক খেলার কোনো সুযোগ দুই দলেরই আছে। আর তারা দুজনে আক্রমণাত্মক খেলে অভ্যস্ত, তাই করবে হয়তো। আমরা কোয়ার্টার ফাইনালের কথা বলছিলাম, সেমিফাইনালের কথাও যদি একটু বলি, সেই সাথে স্পেন ইতিমধ্যেই সেমিফাইনালে চলে গেছে এবং সেখানে তাদের প্রতিপক্ষ রয়েছে ফ্রান্স। অন্যদিকে আজ নরওয়ে ইংল্যান্ড ম্যাচের জয়ী দল মুখোমুখি হবে আর্জেন্টিনা এবং সেই সাথে সুইজারল্যান্ডের। সার্বিক যে সমীকরণ, ইউরোপীয় ফুটবলের এই আধিপত্য যেটা চলছে সেটাকে আপনি কিভাবে দেখছেন? এই আসলে ইউরোপীয় ফুটবল দলগুলোর যে গতি, ড্রিবলিং, সবকিছু মিলে প্রস্তুতি, সবকিছু যে কোপা আমরা বলছি উত্তর আমেরিকার দলগুলোকে তারা যে অনেকটা বিট দিয়ে দিচ্ছে। আমরা যেহেতু এই ল্যাটিন আমেরিকার দলগুলো খেলা দেখে অভ্যস্ত, আর্জেন্টিনা, ব্রাজিল, এরা অলরেডি কিন্তু ইউরোপীয় দলগুলো তাদেরকে কিন্তু বিদ্যা শুরু করেছে এবং বিশ্বকাপে দেখা যাচ্ছে তারাই আসলে করছে এবং এখানে মোটামুটি কিন্তু দেখা যাচ্ছে ছাড়া, আর্জেন্টিনা ছাড়া আর কোনো ল্যাটিন আমেরিকার দল নাই, সবই ইউরোপিয়ান দলগুলো। তো সব কিছু মিলে ইউরোপ অবশ্যই এগিয়ে যাচ্ছে। আমি সামনের যত দিন যাবে আমার মনে হয় যে এক সময় ল্যাটিন আমেরিকার এই ডমিনেশন কমে যাবে এবং ইউরোপই আসলে ডমিনেট করবে। আচ্ছা, আমরা আমাদের এই আলোচনা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে। একদম শেষে যদি আপনার কাছে জানতে চাই, নরওয়ে এবং এই প্রথম বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে উঠে ইতিহাস করেছে এবং শেষ 16তে তারা ব্রাজিলকে 2-1 গোলে হারিয়েছে। এই রূপকথা কি ইংল্যান্ডের সঙ্গেও ধরে রাখবে? এবং লাস্ট যদি একটু ম্যাচের দিকে তাকাই, আমরা আর্জেন্টিনার কথাই ধরে, কালকে সকালে আপনার প্রিয় দল আসলে আর্জেন্টিনা, কতটুকু আশা আপনি রাখছেন? এবং এই যে মিশর এবং আর্জেন্টিনা ম্যাচটাকে ঘিরে বিশ্বব্যাপী একটা আলোড়ন সৃষ্টি হয়েছে, সেটা নিয়েও কি বলবেন? আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে আমার মনে হয় যে নরওয়ে জিততে পারবে। যদি আমি বলছি পরিসংখ্যান বলবে ইংল্যান্ড জিতবে, কিন্তু আমার ধারণা হাল্যান্ড যেভাবে খেলছে এবং সবকিছু মিলে নরওয়ে এগিয়ে যাবে। তারপরেও যদি ইংল্যান্ডের মধ্যে খেলতে পারে ইংল্যান্ড জিতে যাবে। আচ্ছা, সেখানে আমি সমান সমান দিব। ইংল্যান্ডে পাল্লা ভারী। তারপরে হচ্ছে যে আর্জেন্টিনা, সুইজারল্যান্ড ম্যাচটা খুবই বোরিং হওয়ার চান্স আছে, কারণ সুইজারল্যান্ড খুবই ডিফেন্সিভ খেলা খেলবে এবং আর্জেন্টিনা এর আগের বিশ্বকাপে আইসল্যান্ডের সঙ্গে আর্জেন্টিনা খেলেছে, খুবই ডিফেন্সিভ খেলা খেলেছে তারা এবং আর্জেন্টিনা খুব কোনোভাবে 1-0 গোলে জিতেছে। এই ম্যাচটা সেরকম হওয়ার কথা, খুবই বাজে খেলা হবে, কিন্তু শেষ পর্যন্ত মনে হয় আর্জেন্টিনা জিতে যাবে। আর ওই যে আপনি বললেন বিতর্ক, আর্জেন্টিনা সবসময় বিতর্ক থাকে। আমি এর আগে অনেকগুলো নিউজ দেখলাম যে মিশরের যে কোচ আছেন তিনি শুধু এই খেলাটা না, এর আগে যতগুলো তিনি টুর্নামেন্ট খেলেছেন হারলেই তিনি নানা ধরনের অভিযোগ করেন। আর ব্রাজিলের সাপোর্টাররা আছে, তারা নানা ধরনের খুদ ধরবে। আমার কাছে মনে হয় এটা খুব একটা ব্যাপার। তারা তো আসলে ভালো খেলছে। আর্জেন্টিনা দেখা যাচ্ছে যে 13 মিনিটে 3টা গোল, আপনি সব কিছু বাদ দেন, সব কিছু করে 13 মিনিটে 3টা গোল, কোন দল এই লাস্ট 13 মিনিটে 3টা গোল দিয়ে? আচ্ছা, কোয়ার্টার ফাইনাল শেষে আসলে এই পারদ কতটা টুঙ্গে ওঠে সেটাই দেখার বিষয় এবং আপনার জন্য শুভকামনা এবং সেই সঙ্গে ধন্যবাদ আজকে আয়োজনে যুক্ত হবার জন্য। ধন্যবাদ।